আমরা স্বরসন্ধির অনেক নিয়ম পড়েছি। আজ আমরা যেটা জানব সন্ধি নিষেধ। সন্ধি নিষেধ বলতে কোথায় কোথায় সন্ধি হয় না। তিনটি সূত্র আছে। প্রথম সূত্রটি দেখো, দ্বিবচন নিষ্পন্ন দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত এবং একারান্ত পদের শব্দরূপ ও ধাতুরূপ উভয়েই সঙ্গে পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। তাহলে দীর্ঘইকারান্ত দীর্ঘ উকারান্ত এবং একারান্ত পদ সেটা শব্দরূপও হতে পারে, ধাতুরূপও হতে পারে। এবং দ্বিবচনে সেক্ষেত্রে পরবর্তী স্বরের সঙ্গে সন্ধি হবে না। যেমন মুনি, মুনি শব্দটি ময় হস্যৌ দন্তন্বয় হস্যই শব্দরূপের ক্ষেত্রে আমরা এখানে দেখি মুনি মুনি মুনয়ঃ। মুনি ময় হস্যৌ দন্তন্বয় হস্যই বিসর্গ মুনিহি, তারপরে দ্বিবচনে হয় ময় হস্যৌ দন্তন্বয় দীর্ঘই মুনি। এক্ষেত্রে এক বচনে হস্যই ছিল কিন্তু দ্বিবচনে দীর্ঘই হয়ে গেছে। আর আমাদের সূত্রে এটাই বলেছে, দ্বিবচনে যদি দীর্ঘইকারান্ত হয়, দীর্ঘ উকারান্ত হয় বা একারান্ত হয়, তাহলে তার সঙ্গে পরবর্তী স্বরের সন্ধি হবে না। তাই ময় হস্যৌ দন্তন্বয় দীর্ঘই মুনি এর সঙ্গে পরবর্তী স্বর সন্ধি হবে না। সেই জন্য মুনিযুক্ত এতৌ মুনি এতৌ। একইভাবে দীর্ঘ উকারের ক্ষেত্রেও তাই, সাধুযুক্ত ইমৌ সাধু ইমৌ। একারের ক্ষেত্রে গঙ্গেযুক্ত অমু গঙ্গে অমু। আমরা জানি গঙ্গা শব্দটি কী হয়, গঙ্গা গঙ্গে গঙ্গা। সেই দ্বিবচনে হয় গঙ্গে একারান্ত, তাই তার সঙ্গে পরবর্তী স্বরের সন্ধি না হয়ে গঙ্গে অমু। বোঝা গেছে? কিন্তু ইব শব্দ পরে থাকলে দ্বিবচন নিষ্পন্ন মণি প্রভৃতি শব্দের সন্ধি হয়। তাহলে এরও আবার ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? দীর্ঘইকারান্ত দ্বিবচন নিষ্পন্ন শব্দ মণি, সেই মণি শব্দের পর ইব শব্দ আছে, দেখো, তাহলে কি হবে? সন্ধি হবে না। এখানে সেটাই সন্ধি হবে। এখানে বলা হয়েছে কি ইব শব্দ পরে থাকলে দ্বিবচন নিষ্পন্ন মণি প্রভৃতি শব্দের সন্ধি হয়। তাই মণিযুক্ত ইব মণিব। ইব ভিন্ন অন্য শব্দ পরে থাকলে সন্ধি হয় না। তাহলে দ্বিবচন নিষ্পন্ন দীর্ঘইকারান্ত শব্দের পর ইব আছে, তাই সন্ধি হয়েছে। আর ইব ছাড়া অন্য কোনো শব্দ থাকলে সেখানে সন্ধি হবে না। প্লুতস্বরের সহিত পরপদের সন্ধি হয় না। তাহলে আগে যদি প্লুতস্বর থাকে তাহলে তার পরপদের সন্ধি হবে না। যেমন যজ্ঞদত্ত যুক্ত ইহ, যজ্ঞদত্ত ইহ। পরের সূত্রটি, পুংলিঙ্গ অদস শব্দ নিষ্পন্ন দীর্ঘইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত পদের অর্থাৎ অমি ও অমু এর সঙ্গে পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। তাহলে পুংলিঙ্গ অদস শব্দের দীর্ঘইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত পদের সঙ্গে, পুংলিঙ্গ অদস শব্দের দীর্ঘইকারান্ত এবং দীর্ঘ উকারান্ত পদটা কি? অমি আর অমু। এদের সঙ্গে পরবর্তী স্বরের সন্ধি হয় না। তাহলে যেখানেই দেখব যে অমি বা অমু শব্দের পরবর্তী স্বরবর্ণ রয়েছে সেক্ষেত্রে সন্ধি হবে না। তাই অমিযুক্ত অস্যা অমি অস্যা, অমুযুক্ত অর্ভকৌ অমু অর্ভকৌ। তৃতীয় সূত্র, ওকারান্ত অব্যয়ের পরস্থিত স্বরবর্ণের সন্ধি হয় না। যথা অহযুক্ত ঈশান অহ ঈশান। ওকারান্ত অব্যয়, অব্যয় পদ কাকে বলে? অব্যয় পদ আমরা জানি যার কোনো পরিবর্তন হয় না। যে কোনো লিঙ্গ, যে কোনো বচন, যে কোনো বিভক্তি যেখানেই হোক না কেন সেই পদটি একই থাকে।
তাকেই অব্যয় বলে। সেই ওকারান্ত অব্যয় এখানে দেওয়া আছে, দেখো অহ, অহ ওকারান্ত অব্যয়, তার সঙ্গে পরবর্তী স্বরের সন্ধি হবে না, তাই অহযুক্ত ঈশান, অহ ঈশান, অহযুক্ত এহি, অহ এহি। আশা করছি সকলে বুঝতে পেরেছ। এরপরে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে? নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে আমরা এতদিন ধরে এত সন্ধির নিয়ম শিখে এলাম, সেই নিয়ম ছাড়াও কিছু সন্ধি হয়। তাহলে এমন কিছু পদ রয়েছে যারা সন্ধির নিয়ম অনুসারে সন্ধিবদ্ধ হয় না, তাকেই বলা হয় সিদ্ধ সন্ধি। যেমন আমরা জানি অকারযুক্ত অকার সমান আকার, তাহলে কুলযুক্ত অটা সমান কুলাটা হওয়ার কথা, কিন্তু তা না হয়ে কুলযুক্ত অটা সমান কুলটা। এরকম আরও কয়েকটি শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো সন্ধির নিয়ম মেনে চলে না। যেমন হরিযুক্ত চন্দ্রঃ, হরিশ্চন্দ্রঃ, সীমনযুক্ত অন্তঃ, সীমন্তঃ ইত্যাদি আরও কিছু আছে, এগুলো একটু দেখবে। এই শব্দগুলো পরবর্তী স্বরের সঙ্গে সন্ধি হয় না, এগুলোকে বলা হয় সিদ্ধ সন্ধি। এরপর অতিরিক্ত আরও কিছু সন্ধি দেওয়া আছে, দেখো। তৃতীয়া তৎপুরুষ সমাসে অকার বা আকারের পর ঋত শব্দ থাকিলে ওই ঋত শব্দের রি স্থানে আর হয়। আর এর আ পূর্ববর্ণে যুক্ত হয় এবং রয় হসন্ত রেফ হইয়া পরবর্ণের মস্তকে যায়। তাহলে এখানে কি বলছে? তৃতীয়া তৎপুরুষ সমাসে অকার বা আকারের পর যদি ঋত শব্দ থাকে, তাহলে ঋত শব্দের রি স্থানে আর হবে, আর আরের আকারটা পূর্ববর্ণে যুক্ত হবে এবং রয় হসন্তটা রেফ হয়ে পরবর্ণের মাথায় যাবে। তাই শীত যুক্ত ঋত সমান শীতার্ত। শীত এই তয়ের সঙ্গে আ যুক্ত হয়েছে এবং রয় হসন্তটা পরবর্ণের মাথায় গেছে, পরবর্ণ এখানে ত ছিল, তার মাথায় রেফ হয়েছে, তাই শীতার্ত। একইভাবে দুঃখযুক্ত ঋত, দুঃখার্ত। কিন্তু তৃতীয়া তৎপুরুষ সমাস না হলে আর হয় না, তাহলে তৃতীয়া তৎপুরুষের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য। তৃতীয়া তৎপুরুষ যদি না হয় তাহলে সেখানে আর হবে না, সেখানে কি হবে? তাহলে পরমযুক্ত ঋত, পরমর্ত, তাহলে অর হবে। এটা আমরা আগেই পড়েছি অন্য নিয়মে। 2 নম্বর সূত্র দেখো, সমাসে অতু বা ওষ্ঠ শব্দ পরে থাকিলে পূর্ববর্তী অকার ও আকারের বিকল্পে লোপ হয়। সমাসে অতু বা ওষ্ঠ শব্দ যদি পরে থাকে তাহলে পূর্ববর্তী অকার বা আকারের বিকল্পে লোপ হয়। বিকল্পে লোপ বলতে আমি লোপ করতেও পারি, নাও পারি। লোপ না করে একটা সন্ধি হয়, আবার বিকল্পভাবে লোপ করেও হয়। এখানে দেওয়া আছে বিম্বযুক্ত ওষ্ঠ সমান বিম্বষ্ঠ এবং বিম্ব ওষ্ঠ, দুটো শব্দের মধ্যে আমরা যে কোনো একটা লিখতে পারি। কিন্তু সমাস না হইলে পূর্বস্থিত অকার বা আকারের লোপ হয় না, তাহলে এটা সমাসের ক্ষেত্রে প্রযোজ্য। সমাস যদি না হয় তাহলে পূর্ববর্তী অকার বা আকারের লোপ হয় না,
যথা তবযুক্ত ওষ্ঠ তব ওষ্ঠ, মমযুক্ত ওষ্ঠ মম ওষ্ঠ। 3 নম্বর সূত্র, স্বরবর্ণ পরে থাকিলে গো শব্দের স্থানে বিকল্পে গব হয়। এখানেও বলেছে বিকল্পে গব হয়, তাহলে গো শব্দের পর যদি কোনো স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে কি হবে, গো শব্দের স্থানে গ বয় হসন্ত হবে, সেটা বিকল্পে। এছাড়াও আরও একটা সন্ধি হয়, সেই নিয়মটা আমরা আগে জেনেছি। সেই হিসাবে গোযুক্ত ইসহ সমান গবেসহ, এটা আমরা আগে শিখেছি। আর এখন যেটা জানলাম, বিকল্পে কি হয়, গোয়ের জায়গায় গব হয়। তাই গো উঠে গিয়ে যদি গ বয় হসন্ত হয় আর তার সঙ্গে ইসহ যুক্ত হয়, কী হবে, বয় হসন্তর সঙ্গে দীর্ঘই যোগ হলে বয় দীর্ঘই, তাহলে গ বয় দীর্ঘই, তারপরে তালবস্য বিসর্গ, তাই হয়ে গেছে গোবিসহ। ঠিক আছে, সকলে আশা করছি বুঝতে পেরেছ। এখানে স্বরসন্ধি শেষ হয়ে গেল। পরের দিন আমরা ব্যঞ্জন সন্ধি শিখব। আজ এই পর্যন্তই।